চলছে মাসুদ রানা সিরিজের একটি গল্প। গল্পটির নাম হলো ধ্বংস পাহাড়। 7। ফিরতি পথে রানার মাথার মধ্যে এত দ্রুত চিন্তা চলল যে গাড়ির মৃদু গুঞ্জন ধ্বনিটা না থাকলে মিস্টার লার্সেন আর আব্দুল বোধহয় স্পষ্ট শুনতে পেত সে চিন্তা। বিগত 2 দিনের ঘটনাগুলো এক সূত্রে গাঁথা হয়ে গিয়েছে। এখন ভবিষ্যৎ কর্মপন্থার প্ল্যান চলছে রানার উর্বর মস্তিষ্কে। তাহলে দাঁড়ালো এই, ভারতীয় ডিনামাইট এই বাঁধের তলায় বসানো হয়ে গেছে। এখন কেবল ফায়ার করবার অপেক্ষা। ওগুলো খুঁজে বের করে ওঠাতে পারলে অকেজো করে দেয়া যেত। এখন প্রথম কাজ ওগুলো উদ্ধার করা। তারপর চৌধুরীর আস্তানা বের করে ধরতে হবে ওকে। সহজে হাল ছাড়বার পাত্র কবির চৌধুরী নয়। চারদিকে ছায়ার মতো কাজ করছে ওর লোকজন। মস্ত বড় জাল বিস্তার করেছে সে কাপ্তাইয়ে অনেক ভাবনা চিন্তা করে। কিন্তু কবির চৌধুরী বাঁধ ভাঙতে চাইছে কেন? মতলবটা কি ওর? ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন শহর এই কাপ্তাই। শান্ত সৌম্য একটা ভাব বিরাজ করছে এর অন্তরের গভীরে। রিজার্ভয়ারের থেকে বাঁশের চালান মাথার উপর দিয়ে রাস্তা পার করে মরা নদীতে নামিয়ে দেবার জন্য ওভারহেড ক্রেন রয়েছে একটা। এ বাস আসে উত্তর থেকে কর্ণফুলী পেপার মিলসের জন্য। হাতের ডান দিকে ফিশারির অফিস। সেই পথে গিয়ে আবার ডান দিকে মোড় ঘুরলেই পাওয়ার হাউস। 1,20,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এখনকার এই নীরব পাওয়ার হাউস। বাঁধ শুরু হবার আগেই সারি সারি অফিসার্স কোয়ার্টার। বাঁধ পার হয়ে রাস্তাটা ডান দিকে মোড় ঘুরেছে। নিচে নেমে গেলে বাঁয়ে ডাক বাংলো, ডানে পুলিশের ফাঁড়ি। তারপর আবার বাঁয়ে বাজার। তার বাঁধ থেকে মোড়টা না ঘুরে সোজা চলে গেলে স্পিলওয়ে। উদ্বৃত্ত পানি বের করে দেয়া হয় এখান দিয়ে। মিস্টার লার্সেনের অফিসের সামনে অনেক লোকের ভিড় দেখা গেল দূর থেকে। ব্যাপার কি? দ্রুত চালিয়ে এনে কাছেই পার্ক করলেন মিস্টার লার্সেন। তিনজনই লাফিয়ে বেরিয়ে এলো বাইরে। তখনও আগুন সম্পূর্ণ নিভে যায়নি। ছিন্ন ভিন্ন গদিগুলো পুড়ছে এখানে ওখানে। অফিসের সামনে দাঁড়ানো রানার ভক্সওয়াগনের ভগ্নাবশেষ এখন এদিক ওদিক ছিটকে পড়ে আছে। জিজ্ঞেস করে জানা গেল মিনিট 10 আগে এক প্রচন্ড শব্দ শুনে অফিস থেকে সবাই হুড়মুড় করে বেরিয়ে দেখে গাড়িটার এই অবস্থা। পেট্রোল ট্যাঙ্কে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। আশপাশে কেউ ছিল না তখন রাস্তায়। গাড়ির ভেতরেই বোধহয় ছিল বোমাটা। কেউ টাইম বোম দিয়ে উড়িয়ে দিয়েছে রানার গাড়ি। অফিস কামরায় ফিরে এসে মিস্টার লার্সেন রানার দিকে চেয়ে একটু কাষ্ঠ হাসি হাসলেন। লাল মুখ তার ফ্যাকাশে হয়ে গেছে। প্রাণহীন হাসিটা মুখ বিকৃতির মতো দেখালো। আপনাকে খুন করতে চেয়েছিল ওরা? তা চেয়েছিল। বিচলিত ভাবটা চেপে রাখলো রানা। আমার গাড়িতে না গিয়ে যদি ওই গাড়িটায় উঠতেন তাহলে। আতঙ্ক কাটছে না বিহব্বল লার্সেনের। উদ্বিগ্ন হয়ে উঠলেন তিনি রানার জন্য। যা হবার তাই হতো, এই নিয়েই আমাদের কারবার মিস্টার লার্সেন। যদি আপনার মতো করে ভাবতে যেতাম তাহলে আজই চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে যেতে হতো। একদিন হঠাৎ এভাবে মৃত্যু ঘটবে আমার। কিন্তু এসব কথা যতখানি মন থেকে দূরে সরিয়ে রাখতে পারি ততই আমাদের পক্ষে মঙ্গল। এখন কাজের কথায় আসা যাক। আমি এই ড্যামের একটা ছবি আঁকবো এবং তার গায়ে 3টে চিহ্ন দেব। তার আগে ব্যাপারটা বুঝিয়ে বলছি। একটু থেমে মনে মনে গুছিয়ে নিল রানা কথাগুলো। একজন লোক খুব শক্তিশালী এক্সপ্লোসিভ দিয়ে ড্যামটা উড়িয়ে দিতে চায়। কেন? লার্সেন সাহেব হঠাৎ প্রশ্ন করে বসলেন, চোখ দুটো কপালে তুলে। অসাবধানে ধরা মোটা চুরুটটা পড়ে গেল হাত থেকে। তা আমি জানি না। টিএনটি এসেছে তার কাছে আমাদের প্রতি শত্রু ভাবাপন্ন কোনো দেশ থেকে। আর আপনাদের কথা শুনে যতদূর বুঝলাম সেগুলো সে ইতিমধ্যেই জায়গা মতো বসিয়ে দিয়েছে। লিম্প্যাক্ট মাইন? আমার মনে হয় ও জিনিসটা জাহাজের জন্যই উপযুক্ত। এখানে ওরা হাই এক্সপ্লোসিভ টিএনটি ব্যবহার করছে। দূর থেকে রেডিও ট্রান্সমিশনের সাহায্যে ফাটানো হবে ওগুলো। মাই গুডনেস, কখন? আবার কথার মধ্যে বাধা দিয়ে প্রশ্ন করলেন মিস্টার লার্সেন। তাও আমার জানা নেই। এখন থেকে যে কোনো মুহূর্তে ফাটাতে পারে। আমি এক সুযোগে ওদের নকশাটা দেখে নিয়ে মুখস্থ করে ফেলি। এই বাঁধ কতখানি লম্বা তা আমার জানা নেই। আমি শুধু হুবহু ছবিটা এঁকে লাল চিহ্ন দিয়ে দেব 3টে জায়গায়। আপনি হিসাব করে ঠিক ঠিক জায়গাগুলো বের করে নিয়ে জনাদশায় বিশ্বস্ত ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজাবেন সে জায়গা। তা না হয় করলাম,
কিন্তু পুলিশে খবর দিচ্ছেন না কেন? লোকটাকে ধরতে পারলেই তো সব গোলমাল চুকে যায়। জানেন এটা কতখানি সিরিয়াস ব্যাপার? এই ড্যাম এখন ভাঙলে, ওহ জেসাস, গোটা চিটাগাং শহর ধুয়ে মুছে সাফ হয়ে বঙ্গোপসাগরে চলে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না মিস্টার রানা, কত লক্ষ লক্ষ লোক মারা যাবে। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কাছে কি একটা লোকও তো বাঁচবে না এই ভয়ঙ্কর বন্যার হাত থেকে। সবই জানি, কিন্তু পুলিশকে জানিয়ে এখন কোনো লাভ নেই। লোকটার আস্তানা কেউ জানে না। একটা গভীর চক্রান্ত দানা বেঁধে উঠেছে এই বাঁধকে ঘিরে। আপনাকে বলেছিলাম এক কাজে এসে এখানে অন্য ব্যাপারে জড়িয়ে পড়েছি, কিন্তু এখন দেখছি দুটো ব্যাপারই এক। যাক, এখন একটা চক বা মোটা সীসার লাল নীল পেন্সিল দিন, আমি মেঝেতে ছবিটা এঁকে দিয়ে যাই। বাম দিকের চিহ্নটা দেখে আব্দুল বলল, এই জায়গাটাই তো আপনাকে এখন দেখিয়ে আনলাম। এখন সব কথা আমি বুঝতে পারছি হুজুর। মাঝখানের ওই লাল দাগটাতে আমি প্রথম দিন ভুরভুরি দেখছিলাম। লার্সেনের একান্ত অনুরোধে আজকের দিনের জন্য তার গাড়িটা ব্যবহার করতে রাজি হলো না রানা। সোয়া 1টা বাজে এখন। চাঁদি ফাটানো কড়া রোদ উঠেছে। লার্সেনের এয়ারকুল্ড ঠান্ডা অফিস থেকে বেরিয়ে এসেই অসম্ভব গরম লাগলো রানার। চিটপিট করে উঠল পিঠটা। বিকেলের দিকে ঝড় উঠতে পারে। দুপুরেই উঠল সে ঝড় সুলতার মনে। তোমার গাড়ি কি হলো? সুলতা এগিয়ে এলো রানাকে দেখে। টাইম বোম দিয়ে উড়িয়ে দিয়েছে কবির চৌধুরী। সুলতা ভাবল, একটু আগে যে লোকটা এসেছিল সে তাহলে সত্যি কথাই বলেছে। সে অবশ্য বলেছিল মাসুদ রানাও ছাতু হয়ে যাবে সেই সঙ্গে। তোমার কিছু হয়নি? আমি তখন এই গাড়িতে ছিলাম। কিন্তু কি ব্যাপার সুলতা, তোমার চোখ মুখ এমন মলিন কেন? কি হয়েছে? উদ্বিগ্ন হয়ে ওঠে রানা। একটা কথা সত্যি করে বলবে? তীক্ষ্ণ দৃষ্টিতে সুলতার মুখের দিকে চেয়ে ওর মনের কথা অনেকখানি বুঝে ফেললো রানা। মৃদু হেসে বলল, বলবো। তোমার সত্যিকার পরিচয় কি? আমি পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদ রানা। দুই হাতে নিজের দুই কান চেপে বন্ধ করলো সুলতা। এ কথা সে শুনতে চায় না। এ কথা ও বিশ্বাস করে না। না না, এ হতেই পারে না। এ হতেই পারে না। ও মাসুদ রানা নয়, ও সুবীর, আমার সুবীর। টেলিগ্রামটা একটু দেখি। গলাটা একটু ভেঙে আসে সুলতার। পকেট থেকে বের করে দিল রানা টেলিগ্রাম। সুলতা পড়ল, Shane hospitalized at Dhaka. Stop negotiation broke down. Stop close deal with new company. Stop for solvency. Refer চৌধুরী। কয়েকবার লেখাগুলোর উপর চোখ বুলালো সুলতা। ধীরে ধীরে অক্ষরগুলো এলোমেলো ঝাপসা হয়ে গেল। টপ টপ করে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল টেলিগ্রামটার উপর। তারপর ছেড়ে কুটি কুটি করে দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল কাগজটা জানালা দিয়ে বাইরে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি আমি ভেবেছিলাম। একটু থামলো সুলতা। বলো, তুমি এভাবে আমার সঙ্গে প্রতারণা কেন করলে? আহত সাপিনের মতো চাপা গর্জন করে উঠল সুলতা। বলো, কেন এভাবে প্রতারণা করলে তুমি? ভাব দেখালে ভালোবাসো। আমি তোমার কোনো ক্ষতি করিনি সুলতা, বরং তুমি এসেছো আমার দেশের সর্বনাশ করতে। ভেবে দেখো। কিছু খেলো না সুলতা। কখনো কি স্বপ্নেও ভেবেছিল এত বড় আঘাত পাবে সে? যার সান্নিধ্যে এসে মনে হয়েছে ধন্য হলাম, পরিপূর্ণ হলাম, যাকে বিশ্বাস করলাম পরম নিশ্চিন্তে। সে বলছে আমি অফিসের হুকুমে তোমার সাথে অভিনয় করেছি মাত্র। এখন নিশ্চয়ই তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে মাসুদ রানা। কথাটা মনে হতেই শিউরে উঠল সুলতা। নয়াদিল্লিতে প্রথম যখন চাকরিতে যোগ দিল তখন থেকেই এই নাম শুনে আসছে সে। রানার নামে আলাদা একটা মোটা ফাইলে নিত্য নতুন রিপোর্ট সে নিজ হাতে গেঁথে রেখেছে। লাল ফিতে বাঁধা মোটা ফাইলটা এখনো চোখে ভাসে সুলতার। কতদিন পাতা উল্টিয়ে পড়েছে সে এর ভয়ঙ্কর দুর্ধর্ষ লোমহর্ষক কার্যকলাপের বিবরণ। অদ্ভুত কৌশলী, বুদ্ধিমান এবং দৃঢ়চেতা এই যুবককে তাদের সার্ভিসের কে না ভীতির চোখে দেখে। আজ ভুল করে এরই মায়াজালে আটকে মরণ হবে সুলতার, কে ভাবতে পেরেছিল? রানারও খাওয়া হলো না কিছু। একটা সোফায় বসে চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিল সে পিছন দিকে। ভাবছে এলো বিদায়ের পালা।
কতটুকুই আর চিনি একে। কাল দুপুর থেকে আজ দুপুর, 24 ঘন্টাও হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন কত যুগের পরিচয়, জন্ম জন্মান্তরের বন্ধুত্ব। একে বিদায় দিতে বুকটা আজ এমনি করে পুড়ছে কেন? চোখ বন্ধ করেও মানুষ দেখতে পায়। অস্পষ্ট একটা ছায়া দেখে ধীরে ধীরে চোখ মেলল রানা। দেখল তার কপাল থেকে 6 ইঞ্চি দূরে সুলতার হাতে ধরা অ্যাস্ট্রা পিস্তলটা লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। ধরা পড়বার আগে তোমাকে শেষ করে দিয়ে যাব মাসুদ রানা। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মৃদু হেসে রানা বলল, আমি প্রস্তুত, মারো। বাধা দেওয়ার চেষ্টা করছো না যে? বিস্মিত হয় সুলতা। আমি দুর্বল, তাই। হাসছে রানা। কিছুক্ষণ সমস্ত ইচ্ছা শক্তি একত্রিত করেও যখন ট্রিগার টিপতে পারল না সুলতা, তখন রানা বলল, সেফটি ক্যাচটা অফ করে নাও, তবে না গুলি বেরোবে। কয়েক মুহূর্ত পাগলের মতো উদ্ভ্রান্ত দৃষ্টিতে রানার চোখে চোখে চেয়ে থেকে পিস্তলটা ছুঁড়ে ফেলে দিল সুলতা। তারপর জানালার কাছে গিয়ে বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। আরো 5 মিনিট কেটে গেল নীরবে। লতা, মনটা স্থির করে ডাকলো রানা। বলো। নির্বিকার কণ্ঠ সুলতার। তোমার কাছে কেউ এসেছিল? হ্যাঁ। নিরাপদে কলকাতায় পৌঁছে দেওয়ার কথা বলেছিল? হ্যাঁ। আমি বেরিয়ে গেলেই আবার সে আসবে, তাই না? চুপ করে থাকলো সুলতা। মৃদু হেসে রানা বলল, হ্যাঁ, আজ বিদায়ের ক্ষণে অবিশ্বাস নাইবা করলে লতা? রানার কণ্ঠে এমন একটা আন্তরিক আকুতি ছিল যে ঘুরে দাঁড়ালো বিস্মিত সুলতা। কিছুক্ষণ ওর চোখের দিকে চেয়ে থেকে বলল, আসবে। তুমি তার সাথে চলে যেও লতা, কেউ তোমাকে বাধা দেবে না। তোমার সুটকেস যাতে তুমি ফিরে পাও সে ব্যবস্থাও আমি করব, কথা দিচ্ছি। আমাকে শত্রুপক্ষের গুপ্তচর জেনেও ছেড়ে দেবে? ঠিক বিশ্বাস করতে ভরসা হচ্ছে না সুলতার। হ্যাঁ, ছেড়ে দেব। তোমাকে আটকে রাখায় এদেশে কোনো লাভ নেই। তোমার কাছে এমন কোনো তথ্য নেই যাতে আমাদের কোনো উপকার হতে পারে, তাই তোমাকে মুক্তি দেব। অবশ্য নিজের ইচ্ছে মতো তোমাকে ছেড়ে দেয়ায় আমাকে জবাবদিহি করতে হবে, কিন্তু তাতে কিছু আসে যায় না। তুমি চলে যাও লতা, তোমাকে আমি নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেব। আর কিছু বলবে? হ্যাঁ, আরেকটা ছোট্ট, সাধারণ অথচ অবিশ্বাস্য কথা বলবো। কলকাতায় ফিরে গিয়ে কথাটা মনে পড়লে হাসি আসবে তোমার। তোমার কাছে এর কোনো মূল্য নেই বলেই হয়তো চিরকাল এটা অমূল্য হয়ে থাকবে আমার কাছে। তোমার ক্ষতি আমি চাই না। তোমাকে আমার ভালো লেগেছিল লতা, কথাটা বিশ্বাস করো। কথা শেষ করে দ্রুত লম্বা পা ফেলে বেরিয়ে যাচ্ছিল রানা ঘর থেকে। হঠাৎ জামার হাতায় টান পড়ল। ঘুরে দেখলো সুলতা। যদি আমি না যাই? যাবে না কেন? কেন যাব? আমি তোমাকে ভালোবেসেছি রানা। মাথাটা নিচু করলো সুলতা একটু। সে তো সুবীর সেন মনে করে। যদি বলি যাকে মন দিয়েছি তার নাম সুবীর হোক বা রানা হোক, কিছুই এসে যায় না। মানুষটা সে একই। তবে তার পাশে চিরদিনের মতো একটু স্থান পাবো? পাবে। এক্ষুনি একবার থানায় আসতে পারবেন মিস্টার মাসুদ? আমি আতাউল হক, এসপি চিটাগাং বলছি। আমি স্পেশাল ডিউটিতে কাপ্তাই আছি। টেলিফোনে গলাটা একটু উত্তেজিত শোনালো। এর সাথে আগে থেকেই পরিচয় আছে রানার। চিনতে পারলো গলার স্বর এবং সিলেটি উচ্চারণ। আসতে পারি, কিন্তু ব্যাপার কি? আপনার কথা মতো লোক পাঠিয়েছিলাম। সেই চকচকে তারটার এই মাথায় একটা ক্যামেরা বসানো আছে। আশ্চর্য ব্যাপার। শিগগির চলে আসুন, নিজ চোখে দেখবেন। আমি এক্ষুনি আসছি। আরো একটা খবর। হ্যালো, হ্যালো। বলুন, ধরেই আছি। রেস্ট ওয়াচটা দেখলো একবার রানা। কিছুক্ষণ আগে যাকে হ্যান্ড ওভার করলেন ওসির কাছে, সেই মতিনকে মেরে ফেলেছে ওরা গুলি করে। থানায় এনে যেই জিপ থেকে নামানো হয়েছে অমনি একটা গুলি এসে লাগলো একেবারে হৃৎপিণ্ডে। এক গুলিতেই শেষ। কোনো আওয়াজ পাওয়া যায়নি গুলির। খুব সম্ভব সাইলেন্সার লাগানো রাইফেল দিয়ে মেরেছে বহু দূর থেকে। আপনি গাড়ি নিয়ে একেবারে ভেতরে চলে আসবেন দালানটা ঘুরে থানার পিছন দিক দিয়ে। গাড়ি বারান্দায় গাড়ি থেকে নামবেন না, বুঝেছেন? রাখি, আপনি চলে আসেন।
জেনারেল প্রিসিশন ইনক ইউএস এর তৈরি শক্তিশালী সিসিটিভি ক্যামেরা। একটা টিলার গায়ে জঙ্গলের মধ্যে বাঁধের দিকে মুখ করে বসানো, রোদ বৃষ্টি থেকে আড়াল করবার জন্যে এবং কিছুটা ক্যামোফ্লেজের উদ্দেশ্যে লেন্স ছাড়া বাকি সব সবুজ প্লাস্টিক দিয়ে ঢাকা। এ তারের আরেক মাথা কোথায় গেছে বের করা দরকার, রানা বলল। জিপ দিয়ে অনেক আগেই লোক পাঠিয়ে দিয়েছি, ঘন্টাখানেকের মধ্যে আশা করি ফিরে আসবে খবর নিয়ে, আতাউল হক জবাব দিলেন। গোপনীয়তার ব্যাপারে সাবধান করে দিয়েছেন তো? হ্যাঁ, বলে দিয়েছি দূর থেকে দেখেই যেন ফিরে আসে। ভালো করেছেন, খবরটা এলেই যেন আমি পাই সে ব্যবস্থা করবেন দয়া করে। আমি যাচ্ছি এখন মিস্টার লার্সেনের অফিসে। লার্সেনের অফিস থেকেই চিটাগাঙে আব্দুল হাইয়ের কাছে ফোন করলো রানা। কিন্তু আসল কথাটাই জানা গেল না। কবির চৌধুরীর গোপন আস্তানা বের করতে পারেনি আব্দুল হাই, কেউ নাকি বলতে পারে না। এইটুকু কেবল জানা গেল, রাঙামাটির 7-8 মাইল দক্ষিণে প্রায় 2 বর্গমাইল জায়গা কিনে নিয়েছিল কবির চৌধুরী 8 বছর আগে। এখন সব চলে গেছে রিজার্ভয়ারের পানির তলায়, ওখানে কোনো আস্তানা থাকবার প্রশ্নই উঠতে পারে না। চৌধুরী এখন কোথায় সে প্রশ্নের উত্তরে হাই বলল সে গা ঢাকা দিয়েছে। সারা চিটাগাং শহরে ওর চিহ্ন মাত্র নেই। বিভিন্ন ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে দেখা গেছে যে কোথাও ওর নামে এক আঁচড় কালির দাগও নেই। তবে একবার মোটর পার্টস ইম্পোর্ট করবার লাইসেন্স দিয়ে সে অদ্ভুত কতগুলো যন্ত্র। কথা শেষ হবার আগেই টেলিফোনের কানেকশন কেটে গেল। কিছুক্ষণ বিভিন্ন রকমের শব্দ হওয়ার পর নীরব হয়ে গেল রিসিভার। এমনই সময় ঘরে ঢুকলো আব্দুল। পেলে কিছু? লার্সেন সাহেব প্রথমে জিজ্ঞেস করলেন। না হুজুর, ওই 3 জায়গায় না পেয়ে তামাম বাঁধ চষে ফেলেছি আমরা কয়জন, কোথাও কিছু নেই। আর থাকলেও হুজুর বুঝবার উপায় নেই। উর্দু ইংরেজিতে মিশিয়ে বলল ভগ্ন মনোরোধ আব্দুল নিরুৎসাহিত কণ্ঠে। আচ্ছা আব্দুল, তুমি তো এই অঞ্চল খুব ভালো করে চেনো, কবির চৌধুরী বলে কারো নাম শুনেছ কখনো? রানা জিজ্ঞেস করলো। না হুজুর, এ নাম শুনিনি, দেখলে হয়তো চিনতে পারি। রাঙামাটি এখান থেকে কত দূর? 13 মাইল। তাহলে কাপ্তাই থেকে 5-6 মাইল উত্তর পশ্চিমে মাইল 2 জায়গা কিনে নিয়ে একজন লোক। হ্যাঁ হুজুর, পাগলা এক লোক ছিল সেখানে, এক টেংরি থোড়া ল্যাংড়া ছিল, একবার বড় দাবড়ি লাগাইছিল আমাদের শিকারে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই কবির চৌধুরী। রাতের বেলায় সেই জায়গাটা চিনতে পারবে তুমি প্রয়োজন হলে? ইনশাল্লাহ। কিন্তু সেসব জমিন তো পানির নিচে চলে গেছে হুজুর। এক আধটাও উঁচু টিলা কি নেই যেখানে এখনো পানি ওঠেনি? মিস্টার লার্সেন মাঝখান থেকে প্রশ্ন করলেন। আপনি কি মনে করেন এক আধটা টিলা যদি পানির উপর মাথা তুলে থাকেই সেখানে এখনো লোকটার আড্ডা আছে? তা ঠিক নিশ্চিত করে বলতে পারছি না, তবে আমার সেরকমই সন্দেহ। মোটর বোটে যখন সে এখানে লোক পাঠাচ্ছে তখন এ সন্দেহটা একেবারে অমূলক নয়। রানা ভাবছে দুটো মাত্র উপায় আছে। এক, ডিনামাইট খুঁজে বের করে অকেজ করে দেয়া। 2, চৌধুরীর আড্ডা বের করে ওকে বাধা দেয়া। ডিনামাইট তো তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না, সেটা পাওয়া গেলে হাতে কিছু সময় পাওয়া যেত। এখন যে কোনো মুহূর্তে সর্বনাশ হয়ে যেতে পারে। তাই যে করে হোক চৌধুরীর আড্ডা বের করা চাই চাই, এবং আজই রাতে। একমাত্র ভরসা টেলিভিশন ক্যামেরার তার, দেখা যাক কি দাঁড়ায়। মনের উত্তেজনাকে দমিয়ে রাখার চেষ্টা করলো সে। রেস্ট হাউসে ফিরে রানা দেখলো ঘর খালি, বাথরুমের দরজাও খোলা হা করা। সুলতা নেই, গেল কোথায়? একই মুহূর্তে অনেক চিন্তা ছুটোছুটি করলো রানার মাথার মধ্যে। ছুটে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলো, কেউ কিছুই বলতে পারলো না। কেউ দেখেনি সুলতাকে বেরিয়ে যেতে। মনে মনে একটা বিষণ্ণ হাসি হাসলো সুলতা। চলে গেছে সুলতা, যাবার আগে অমন অভিনয় না করলেও তো পারত। ঘরটা একেবারে খালি খালি লাগলো রানার কাছে। জোর করে মাথা থেকে সব চিন্তা দূর করে শুয়ে পড়লো সে বিছানায় এসে। বিশ্রাম দরকার। জানতেও পারলো না রানা মাত্র 100 গজ দূরে একটা খালি বাড়ির গ্যারেজের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে অসহায় সুলতা রায়। ঠিক 6:30টায় এসপি সাহেব এসে ঘুম ভাঙালেন রানার। তারের শেষ মাথা পাওয়া গেল? প্রশ্ন করলো উদ্গ্রীব রানা। না,
মাইল পাঁচেক রাস্তার পাশ দিয়ে গিয়ে তারটা চলে গেছে ডান ধারে দুর্গম পাহাড়ের উপর দিয়ে। আমাদের লোক সেই পাহাড় ডিঙিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, কিন্তু তারের শেষ আর পায়নি। পানির মধ্যে চলে গেছে তারটা। ওখান থেকেই ফিরে এসেছে ওরা। সন্ধ্যার পর ঠিক যেখানে তারটা পাহাড়ের উপর উঠে গেছে, সেই রাস্তায় আমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন মিস্টার হক? নিশ্চয়ই। এ আর এমন কি কথা হলো? হাত মুখ ধুয়ে নিল রানা। চা খেতে খেতে এসপি সাহেব বলেই ফেললেন, হঠাৎ কি আরম্ভ হয়ে গেল কাপ্তাই মিস্টার রানা? কিচ্ছু তো বুঝতে পারছি না। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? সিগারেটের লম্বা এক টান দিয়ে দিয়ে নড়ে চড়ে বসলেন এসপি। রানা বলল, সব কথা। তাহলে তো থানায় ফিরে যাওয়া নিরাপদ নয়। পানির লেভেলের অনেক নিচে ফাঁড়িটা। আমার কোয়ার্টারও নিচে। যে কোনো মুহূর্তে ভাসিয়ে নিয়ে যেতে পারে আমাদের। শঙ্কিত এসপি বেসামাল হয়ে পড়লেন সব শুনে। আপনি নিজের কথা ভাবছেন? লক্ষ লক্ষ মানুষের অবস্থা কি হবে ভাবুন একবার। আর কাল যদি প্রেসিডেন্ট পৌঁছবার পরপরই বাঁধটা ভাঙে, তাহলে? ভয়ঙ্কর মিস্টার রানা। সাংঘাতিক প্রলয়ঙ্কর ব্যাপার। এখন লোকটাকে বাধা দেওয়ার জন্য কি করতে চান? পুলিশ ফোর্স দেব আপনার সঙ্গে? তাতে কোনো লাভ হবে না। সতর্ক হয়ে গেলেই পালিয়ে যাবে কবির চৌধুরী ওর আস্তানা থেকে। তারপর যে কোনো জায়গা থেকে রেডিও ট্রান্সমিটার দিয়ে উড়িয়ে দেবে এ বাঁধ। ওকে কোনো উপায়ে আচমকা অপ্রস্তুত অবস্থায় ধরতে হবে। ফোর্স নিয়ে গিয়ে লাভ নেই। আমি একা যাব। আব্দুল এসে দাঁড়ালো। রানা তখন জিপে উঠে বসেছে। আমিও যাব হুজুর। আব্দুলের কণ্ঠে অনুনয়। যে কোনো রকমের বিপদ ঘটতে পারে আব্দুল, তুমি থাকো, একাই যাব আমি। হুজুর, বিপদ আমি ডোর পাই না। আমি সাথে থাকলে বহৎ আসানি হবে আপনার। পাহাড়ে পাহাড়ে 8 বছর চলছি আমি। ওসিও আব্দুলের কথায় সায় দিলেন। যে কোনো ভয়ঙ্কর কাজে যেতে এই আব্দুলের খোঁজ পড়ে সব সময়। শেষ পর্যন্ত আব্দুলের একান্ত অনুরোধ উপেক্ষা করতে পারল না রানা। ওকেও নিতে হলো সাথে। আব্দুলের কথার সত্যতা প্রমাণ হলো পাহাড়ে কিছু দূর চলেই। দিনের বেলা হয়তো কষ্টের সৃষ্টে আছড়ে পাছড়ে এই পাহাড়ি পথে চলা রানার পক্ষে অসম্ভব হতো না, কিন্তু আব্দুল না থাকলে এই রাতে সত্যি চোখে আধার দেখত সে। ঝোপ ঝাড় আর কাটার মধ্যে দিয়ে গা বাঁচিয়ে একটার পর একটা উঁচু নিচু টিলা পার হয়ে চলল ওরা। মাঝে মাঝে বন্য জন্তু জানোয়ারের তৈরি পথ পেয়ে যাচ্ছে ওরা। কিছু দূর ভালোই চলছে, কিন্তু আবার টেলিভিশন তারটাকে অনুসরণ করতে গিয়ে বিপথে চলতে হচ্ছে ওদের। দুর্গম গোটাকতক খাড়াইয়ে আব্দুল আগে উঠে গিয়ে টেনে তুলল রানাকে। মাঝে মাঝে টর্চ জেলে টেলিভিশনের তার দেখে নিচ্ছে ওরা। হঠাৎ ছুরি বের করলো আব্দুল। পেছন ফিরে কানে কানে রানাকে বলল, পিস্তল থাকলে রেডি হয়ে যান, হুজুর কে যেন আসতেছে এদিক। দাঁড়িয়ে পড়লো ওরা। 8 মিনিট পর রানা শুনতে পেল সামনের জঙ্গলের মধ্যে দিয়ে কিছু একটা এগিয়ে আসছে ওদের দিকে। আব্দুলের অস্বাভাবিক তীক্ষ্ণ শ্রবণ শক্তির প্রমাণ আগেই পেয়েছিল রানা লার্সেনের অফিসে, তাই এত আগে থেকে সাবধান হয়ে যাওয়া বিস্মিত হলো না। শব্দটা কিসের ঠিক বোঝাও গেল না। হাত দশেক সামনে এসে থমকে থাকলো 2-3 সেকেন্ড। তারপর ডান দিকে চলে গেল শুকনো পাতার উপর দিয়ে মচমচ শব্দ তুলে। কোনো বন্য জানোয়ার হবে। এদিকে বাঘটাগ আছে? জিজ্ঞেস করলো রানা। আছে হুজুর। টর্চ জ্বাললে মাঝে মাঝে ওদের সচকিত করে দিয়ে দৌড়ে পালাচ্ছে ছোট ছোট ভীতু খরগোশ কিংবা শিয়াল। ওরা থামলেই শুনতে পায় আশেপাশে সাবধানী পদক্ষেপ। রানার মনে হলো সবাই যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে ওদের পিছন পিছন আসছে। হঠাৎ এক আধটা পেঁচা ডেকে উঠছে। অশুভ ইঙ্গিত। ছমছম করে ওঠে গা। একটা ঠান্ডা ভেজা দমকা হাওয়া আসতেই দুজন একসাথে চাইলো আকাশের দিকে। পূব দিকে পাতার ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে বটে, কিন্তু পশ্চিমের আকাশ ঘন অন্ধকার। আসছে কালবৈশাখী ঝড়। একটু পরেই ঝড় উঠল। তার অল্পক্ষণ পর শুরু হলো বড় বড় ফোঁটায় বৃষ্টি। চাঁদটা মেঘে ঢাকা পড়তেই চারিটা দিক সূচিবেদ্য অন্ধকারে ছেয়ে গেল। একটা বড় গাছের তলায় আশ্রয় নিল ওরা। ঠাস ঠাস ডাল ভেঙে হুড়মুড় করে পড়ছে এদিক ওদিক। রানার রেস্ট আছে বাজে 8:30। না আব্দুল, আর অপেক্ষা করা চলে না, এরই মধ্যে এগোতে হবে। আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে মনস্থির করে ফেলল রানা। এবার পথ চলা আরো দুঃসাধ্য হয়ে উঠল।
পাহাড়ি আঠালো মাটি পিচ্ছিল হয়ে গেছে বৃষ্টির পানিতে। এক জায়গায় পা ফেললে অন্য জায়গায় চলে যেতে হয়। তার উপর দমকা ঝোড়ো হাওয়া 1 ইঞ্চিও এগোতে দিতে চায় না। উঁচু পাহাড়ের গায়ে গভীর খাদ, তারই পাশ দিয়ে যেতে হবে প্রায় গজ বিশেক। একটু পা ফসকালে একেবারে 200-300 গজ নিচে গিয়ে পড়তে হবে, অর্থাৎ একেবারে ছাতু। খুব সাবধানে পা টিপে টিপে এগুলো ওরা, কিন্তু সাবধানেরও মার আছে। হঠাৎ পা পিছলে গেল রানার। এক হাতে পাহাড়ের গা থেকে বেরিয়ে আসা একটা শিকড় ধরল রানা, কিন্তু তাও গেল ছিঁড়ে। চট করে ওর একটা হাত ধরে ফেললো আব্দুল, কিন্তু সাথে সাথে নিজেও গেল পিছলে। সরসর করে হাত ধরাধরি করে 15 ফিট নেমে এসে একটা গাছের গুড়িতে আটকে গেল দুজন। ঠিক সময় মতো আব্দুল ধরে ফেলতে না পারলে একেবারে খাদের নিচে গিয়ে পড়তো রানা। চোট লাগে নাই তো হুজুর? মৃদু হেসে রানা ভাবলো, একেই আমি সন্দেহ করেছিলাম। মনে করেছিলাম ইসলাম না হয়ে এও সেই লোকটাকে খুন করে থাকতে পারে পানির তলায়। 3 মাইল এভাবে চলবার পর দেখা গেল সত্যি পানির মধ্যে চলে গেছে তারটা। বোঝা গেল আর খুব বেশি দূরে নেই গন্তব্যস্থল। পানিতে নেমে পড়লো দুজন। কোয়ার্টার মাইলটা তার ধরে এগোবার পর সামনে একটা উঁচু পাহাড় দেখা গেল। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ছোট বড় কালো সাদা হরেক রকমের মেঘ মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে। যেই হাওয়ায় ভেসে সরে যাচ্ছে মেঘগুলো, অমনি আবার ফিক করে হেসে উঠছে চাঁদ। ছোট ছোট ঢেউগুলোর মাথায় ঝিলমিল করছে তার আলো। পাহাড়টার কাছাকাছি আসতেই রানা দেখলো পানির নিচে একটা লোহার পোস্ট পোতা। সেখানে এসে তারটা পোস্টের মধ্যে ঢুকেছে। পোস্টের চারদিকে হাতড়ে আবার তারটা পাওয়া গেল। সোজা চলে গেছে পাহাড়টার দিকে। এগোতে গিয়েও কি মনে করে থেমে গেল রানা।